যাক। হঠাৎ পরিচিত কণ্ঠে কেউ যেন আমার নাম ধরে ডেকে উঠল। নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আজ 1 মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি। নিশ্চয়ই এই কলেজেই পড়ে। ধুর, ও পড়লেই কি না পড়লেই কি, ওর সঙ্গে কথা না বলাই ভালো। এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো, কেমন আছেন। আমি আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব তো আমার পথ আটকিয়ে আরোহী বলে উঠল, সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখে জল আটকাতে পারিনি। নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়েছে। আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমাদের বাসা থেকে এভাবে নিশ্চয়ই আসতেন না। আমি বললাম, আমাকে তাড়ানোর জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন, এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি, এতে তো খারাপ লাগার কোনো কথা না। আরোহী বলল, আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি, সেই ভুলটি এখন বুঝতে পেরেছি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এবার আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না। আমি বললাম, আপনি পারেনও বটে। আপনার কি মনে হয় এই মিষ্টি মাখার কথা বলেই আমি আপনার ওখানে চলে যাব? কখনোই না। আপনাকে বলেছিলাম না, আপনি শুধু দেখতেই সুন্দর, কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহারটা ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করতো, কিন্তু আপনি তো এরকম না, তার উল্টো। আরোহী আনমনে বলে উঠলো, আপনি চাইলে সবকিছু বদলে ফেলবো। আমি বললাম, আমি চাইলে বদলাবেন মানে? আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল, আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক বানাতে পারি না? আমি বললাম না। আরোহী বলল, কেন? আমি বললাম, আমি আমার একাকিত্ব জীবনেই ভালো আছি, এখানে কারো বন্ধুত্বের দরকার নেই। আরোহী বলল, আমার উপর রেগে এসব বলছেন তাই না? তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধু করতে চাই, কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত। প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরোহী দুহাত জোর করে মিষ্টি মুখে কথাগুলো বলল। আমি আরোহীর কথা শুনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী আবার বলল, আমাকে ক্ষমা করবেন না তাই তো? অনেকের কাছেই শুনেছি ক্ষমা করে দেওয়া কিন্তু একটা মহৎ কাজ, আপনি কি এই মহৎ কাজটি করবেন না? আরোহীকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই মেয়েটি এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখছি। আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিসবিহেভ করতো, আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গলিয়ে ফেলছে। আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠলো, আমাকে কি মাফ করা যায় না? আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আরোহী বলল, কি হলো বলেন? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। এই বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুধু আরোহীর কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আগে তো আমাকে সহ্য করতেই পারতো না, আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতা মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি। রাতে এসব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। মাঝরাতে স্বপ্নের ঘুরে দেখতে লাগলাম কাকিমাকে সাদা কাফনে খাটে করে কেউ যেন নিয়ে যাচ্ছে। আমি পিছন দিক থেকে তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে বারণ করে বলছি, আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না। কেউ আমার কথা কানেই নিচ্ছে না। তারপর কোনো উপায় না পেয়ে জোরে কাকিমা বলে চিৎকার মারতেই ঘুম ভেঙে গেল। আমার রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো, ভাই আপনি ঘুমের মাঝে কাকিমা বললে হঠাৎ চিৎকার দিলেন, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, ভাই পানি হবে একটু? বলা মাত্রই সামনে এক গ্লাস পানি নিয়ে এলো। তারপর পানিটুকু খেয়ে জয়কে বললাম, হ্যাঁ ভাই, অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি। আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে আমার কাকা কাকিমা, তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন। আজ প্রায় 1 বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। জয় বলল, তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন? আমি বললাম, সে এক লম্বা কাহিনী। জয় বলল, বলেন না ভাই, কি কাহিনী? আমি বললাম, এখন না ভাই, আরেকদিন সময় নিয়ে বলবো নে। তারপর জয় বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আমি অবশ্যই আপনার গল্পটা শুনবো। এখন আপনার ঘুমের প্রয়োজন, ঘুমিয়ে পড়েন। আমি বললাম, বাকি রাতটুকু ঘুমাতে আর পারলাম না। ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে অজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম। কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তার ঠিক এখনো মনে নেই। নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনাজাতে বললাম, হে আল্লাহ, তুমি আমার কাকা আর কাকিমাকে ভালো রেখো। তারা হয়তো আমার রক্তের কেউ না, তারপরেও তারা আমার আপনজন। তারা যে অবস্থায় থাকুক না কেন ভালো থাকে যেন। এইটুকু বলে সংক্ষিপ্ত মোনাজাত পরে মসজিদের বাইরে চলে আসলাম। ইতিমধ্যে বাইরের সূর্যের আলোয় রক্তিম হয়ে উঠেছে। বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার। পুরাতন সিমটা ওপেন করে ফেললাম। এর আগেও অনেকবারই ওপেন করেছি, কিন্তু তাদের কোনো ফোন দেওয়ার ইচ্ছা হয়নি। কিন্তু আজ দিতে হচ্ছে, তো তানিশার কাছে ফোন দিলাম। 2-1 বার রিং হওয়ার পর তানিশা ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে বলছেন? আমি বললাম, কাকিমার কাছে ফোনটা দেন। আমার কণ্ঠ শুনেই তানিশা বলল, ভাই তুই কেমন আছিস? কতদিন ধরে তোর নাম্বারে কল দিয়েছি তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখাই। ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো? তানিশা একসঙ্গে অনেকগুলো কথা বলে উঠল। তারপর তানিশার কথার উত্তরে বললাম, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা না বাড়িয়ে লাভ নেই, ফোনটা রাখছি। কিছুটা রেগেই কথাগুলো বললাম। তারপর তানিশা বলল, মাকে ফোন দিচ্ছি, তবুও ফোন রাখিস না। কাকিমার হাতে ফোন দিবার পর কাকিমা কান্না করে বলে উঠল, বাবা কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালোই, তোমরা কেমন আছো? কাকিমা বলল, তুই কি আমাদের ভালো রেখেছিস? আমি নিশ্চুপ হয়ে রইলাম। কাকিমা আবার বলল, বাবা অনেকদিন তো বাইরে থাকলি, এবার চলে আয় না বাপ।
তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে। কাকিমার কথা শুনে আমি কোনো জবাব না দিয়ে নিশ্চুপ হয়ে রইলাম। কাকিমা বলল, তোকে খুঁজতে তোর কাকাই ঢাকা পর্যন্ত খুঁজে আসছে, কিন্তু তোর কোনো সন্ধান ও পাইনি। কোথায় আছিস আর কি করছিস কিছুই জানতে পারিনি। বাবা, আমাকে বল না তুই কোথায় আছিস। আমি বললাম, সরি কাকিমা, সম্ভব না। ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি, তাই এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বই কাটিয়ে দিব। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকবো। হাজার হোক আমি তো তোমাদের রক্তের কেউ না। আমার কথাটা শোনা মাত্রই কাকিমা কান্নায় ভেঙে পড়লো। তারপর বলল, তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য? আমি জানি তোর একটু জিদ বেশি, এর জন্য কি তুই আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি? তুই হয়তো আমাদের ছাড়া ভালো আছিস, কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই, সেটা বুঝিস না? কাকিমার কথা শুনে আমি আবারও চুপ করে থাকলাম। কাকিমা আবার বলল, বাবা তুই আর জিদ করে বাহিরে থাকিস না, তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই। এভাবেই কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম। পরিশেষে বললাম, কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিও, রাখছি। এটুকু বলেই কাকিমা বলল, তানিশা তোর সঙ্গে কথা বলতে যাচ্ছে, কথা বল। কাকিমা এই বলে তানিশার হাতে ফোনটা দিল। তানিশা হ্যালো বলা মাত্রই ওপাশ থেকে লাইন কেটে দিল। তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো, মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোন কেটে দিল। আজ প্রায় 1 বছর পর ফোন দিল, অথচ আমার সঙ্গে কথাই বলল না। কাকিমা বলল, থাক মা, মন খারাপ করিস না। তুই বোন হয়ে ওকে অনেক বাজে কথা বলেছিস দেখেও ও তোর উপর অভিমান করে আছে। আজও কথা বলল না এজন্যই। ইতিমধ্যে তানিশা কান্না শুরু করে ফেলেছে। তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিতে দিতে বলল, আবার যখন ফোন দিব তখন রনিকে বুঝিয়ে বলবো যেন তোর সঙ্গে কথা বলে। পাগলি মেয়ে, ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন কেন ঝগড়া করতে গেলি? তানিশা কান্না করে বলল, মা আমার ভুল হয়েছে, এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না। অপরদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম, তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো। পাগলিটা নিশ্চয়ই আমার